ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে চলেছে ইন্ডিয়ান স্টক মার্কেট। আজ পর্যন্ত ফেব্রুয়ারি 2024 থেকে 5.5 লাখ ক্রোড় 5.5 লক্ষ কোটি টাকা তারা কিন্তু সেল আউট করে দিয়েছে। এটাতে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেকে যেটা মনে করছে যে এফআইআইরা ইন্ডিয়ান মার্কেটকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে কোরিয়ান মার্কেট কিংবা চায়না মার্কেট এইসব মার্কেটে ঢুকছে। আসল ঘটনা সেটা নয়। আসল ঘটনাটা আজকে যেটা বলতে চলেছে সেটা খুব সাংঘাতিক। সেখানে যে বক্তব্য বোঝা যাচ্ছে খুব গোপনীয়ভাবে, খুব আস্তে আস্তে কিন্তু এফআইআই ইন্ডিয়ান মার্কেটে ঢুকছে। তারা লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো ছিল সেগুলো তারা সেল করছে ঠিকই, মিড এবং স্মল ক্যাপের বেশ কিছু কোম্পানিতে আস্তে আস্তে ঢুকছে। আজকের এই দুর্দান্ত গুরুত্বপূর্ণ জরুরি এই ভিডিওটার মধ্যে একটা সহজ কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এফআইআই আসলে কোন সেক্টরে টাকা ঢালছে। আজকে যারা রয়েছেন এই মুহূর্তে মর্গান স্ট্যানলি তারা একটা বিরাট রহস্য উন্মোচন করেছেন। সঙ্গে সঙ্গে বিওএফএ অর্থাৎ ব্যাংক অফ আমেরিকা যে ব্রোকিং হাউস রয়েছে তারাও এর সঙ্গে সহমত, তারাও এর কথা বলেছে। অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত যদি বলি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা একেবারেই দেখে যেটা মনে হচ্ছিল অনেকের মতে এক্সিট করছে, তা নয়। তারা কিন্তু কোনো মতেই ভ্যালুয়েশনকে গুরুত্ব দিচ্ছে না। তারা খুব আস্তে আস্তে 84খানা মাল্টি ব্যাগার কোম্পানিতে ইনভেস্ট করে চলেছে এবং খুব গোপনীয়ভাবে হিডেনলি সিক্রেটলি তারা এই কাজটা করে চলেছে। আজকের ভিডিওর কাজ হবে কি, প্রথম ঘটনা এফআইআই কি অবস্থায় রয়েছে এখন, কেন এগুলোকে কিনে চলেছে, কোন কোন কোম্পানি কিনছে, কোন কোন সেক্টরে কিনছে। এই মুহূর্তে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ব্রোকিং হাউস তারা কি মনে করছে, কোন সেক্টরটাকে প্রায়োরিটাইজ করছে এবং ফিউচার আগামী 15 থেকে 30 বছরের মধ্যে কোন কোন সেক্টর বুম করতে পারে বলে এফআইআই মনে করছে। যে কারণে তাদের রোড ম্যাপটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি একটা প্রজেকশন করি তাহলে যে রিপোর্টটা বেরিয়ে আসছে তাহলে কোন কোন সেক্টর তার মধ্যে আগামী 25 থেকে 30 বছরের মধ্যে একটা বিরাট কিছু করতে চলেছে। সব কিছু বলার আগে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, তাদের জন্য ইনফ্যাক্ট আজও ভিডিও বানিয়ে চলেছি। এবার আসা যাক আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। সেই পয়েন্টটা হচ্ছে এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা কিনা এমনই ইনস্টিটিউশনাল যারা সবসময় ইন্ডিয়ান মার্কেটকে তাজা রাখতো, ইন্ডিয়ান মার্কেট টেনে নিয়ে যেত ওপর দিকে। সেই এফআইআই বিগত 1.5-2 বছর ধরে দেখতে পাচ্ছি আমরা পড়েছে। কিন্তু আমি সবচেয়ে মজার যে ঘটনাটা বলবো সেই কোম্পানির নাম কি, নাম হচ্ছে মিড ওয়েস্ট এনার্জি। এই মিড ওয়েস্ট এনার্জি এমনই একটা কোম্পানি রয়েছে যে কোম্পানি কিন্তু এই 2 বছরে খুব গোপনীয়ভাবে এফআইআইরা কনস্ট্যান্ট কিনে গেছে। 0% ছিল, যেটা মানে কিছুই ছিল না এফআইআর কাছে, সেটা 12% করিয়েছে আর কিনে 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 ফেব্রুয়ারি 2024 থেকে আজ পর্যন্ত 12% নিয়ে এসছে এফআইআর। ঠিক তা সেই কারণের জন্য কোম্পানিটা 19,000%-এর বেশি কিন্তু এই 2 বছরে জাম্প করেছে, 19,859% জাম্প করেছে। কিন্তু শুধু একটা কোম্পানি না, এরপরে বেশ কিছু কোম্পানির কথা বলবো যেগুলো ফান্ডামেন্টালি কম বেশি স্ট্রং রয়েছে। সেই কয়েকটা কোম্পানিকে বেছে নিয়েছি যে কোম্পানিগুলোতে এফআইআই ঢুকছে এবং কি পরিমাণ ঢুকছে সেটাও কিন্তু বলছি, যেটা দেখে অনেকে ভাবছিল এফআইআই বোধহয় এক্সিট করে আছে ইন্ডিয়ান মার্কেট, কোরিয়ান, তাইওয়ান মার্কেট, চায়না মার্কেট এইসব মার্কেটে তারা ঢুকছে। নো, তারা কিন্তু কখনো ভ্যালুয়েশন দেখছে না। তারা বেশি করে নজর রাখছে গ্রোথ সেক্টরগুলো, যেখানে ইনভেস্ট তারা করছে হাই ভ্যালুয়েশনে, ডিআইএর টেনে তুলে রেখেছে। সেই অবস্থায় ভ্যালুয়েশনে তারা কিন্তু এন্ট্রি করছে। মানে বুঝতে পারছেন যে মার্কেটগুলোর গুরুত্ব কতখানি রয়েছে। তাহলে আসা যাক সেকেন্ড কোম্পানির দিকে, সুমিত ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটা 6,376% জাম্প করেছে এই 2 বছরের মধ্যে। কেন? কারণ হচ্ছে এফআইআই ঢুকেছে ভালো পরিমাণে। যদি সেকেন্ড কোম্পানি বলি, সিয়ান অ্যাগ্রো অ্যান্ড কোলাব, এই কোম্পানিটা 2200% রিটার্ন দিয়েছে, 2200 এই 2 বছরের মধ্যে। কেন? কারণ হচ্ছে এফআইআই। লক্ষ্য করে দেখবেন। এছাড়া আরও কোম্পানির নাম বলছি, বেল্ডিং ইন্ডিয়া। বেল্ডিং ইন্ডিয়াতে 0 ছিল, সেখান থেকে 3.6% কিন্তু এফআইআই এন্ট্রি নিয়েছে এই 2 বছরের মধ্যে, যে কারণের জন্য 849% জাম্প করেছে। নেক্সট কোম্পানির কথা বলবো গুজরাট ন্যাচারাল রিসোর্স। এই কোম্পানিতেও কিন্তু এফআইআই অল্প হলেও এন্ট্রি নিচে 0.250 ছিল এন্ট্রি। ঠিক এই এন্ট্রির ফলেই 769% জাম্প করেছে। অ্যাকুইটাস কেমিক্যাল নাম করা কোম্পানি, আমি এগুলো আগে রিসার্চের মধ্যে ছিল, সেখানে 13% থেকে 19%-এ 6% টেনে নিয়েছে। ঠিক এই কারণে 372% ঠিক এই 2 বছরের মধ্যে জাম্প করেছে। আমি আরেকটা কোম্পানির কথা বলবো, শৈল ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক বলে। এই কোম্পানিটা 3.1% ছিল, জাস্ট ধরে নিন 3%, সেখান থেকে 16.73% নিয়ে গেছে, প্রায় 13%
কিনেছে ওরা এই 2 বছরের মধ্যে, হিউজ লেভেলে কিনেছে, অথচ বাইরে আমরা কেউ টেরই পাচ্ছি না। এই শৈল ইঞ্জিনিয়ারিং এর ফলে 346% কিন্তু জাম্প করেছে এই 2 বছরে। আমি যদি আরেকটা কোম্পানির কথা বলি, স্টারলাইট টেকনোলজি, এই কোম্পানিটা ছিল 8.36% ছিল এফআইআর কাছে, এখন সেটা হয়ে গেছে 11.47%। এর ফলে 339% এই 2 বছরে জাম্প করেছে। আমি আরেকটা কোম্পানির কথা বলবো, এগুলো খুব আমি 84টা কোম্পানির সেরা কোম্পানি বলছি। প্যানাসিয়া বায়োটেক কোম্পানিটা কিন্তু 0.37 নেগলিজিবল ছিল, এফআই ছিল না, কিন্তু এইখানে গ্রোথ দেখে এফআই কিন্তু এন্ট্রি নিয়েছে এবং এর পরিমাণ এখন দাঁড়িয়েছে 1.6%, অর্থাৎ 293% জাম্প করিয়েছে। আমি এরপর আসবো আরেকটা খুব ইন্টারেস্টিং কোম্পানিকে আগেও আমি আলোচনা করছি। কোম্পানির নাম হচ্ছে জি ভার্নোভা টিডি ইন্ডিয়া, কোম্পানিটা কথা বলছি, জি ভার্নোভা টি&ডি ইন্ডিয়া। এই কোম্পানিতে এফআইআই, এটা কিন্তু ট্রান্সফর্মার, ডেটা সেন্টার ট্রান্সফর্মার কাজ করা কোম্পানি। 6.82% যেটা ছিল সেটা কিনা চলে এসছে 20.39, প্রায় 14%, মানে অলমোস্ট অনেকটা বড় অংশ কিনে নিয়েছে। এবং তার কারণ বুঝতেই পারছো, ডেটা সেন্টার ট্রান্সফর্মার কি বলতে চলেছি। এই কোম্পানিটার ক্ষেত্রে আমাদের সেপ্টেম্বর 2024-এ 6% থেকে মার্চ 26-এ 20% করে নিয়েছে, 20.39। আর একটা কোম্পানির কথা বলছি, হিতাচি এনার্জি 5% ছিল, এই 2 বছরের মধ্যে 11.68% কিন্তু জাম্প করেছে, মানে 217% জাম্প করেছে, ওদের এই প্রায় ডবল করেছে। এছাড়া আরেকটা কোম্পানির কথা বলছি, টিডি পাওয়ার সিস্টেম, এখানেও এফআইআই ডবল করে দিয়েছে 2 বছরের মধ্যে, ছিল 16.24, এখন সেটা 26.69 হয়েছে, এতে 220% জাম্প করেছে। আমি আসছি এমটার টেকনোলজি, বহুবার এই কোম্পানিকে কথা বলছি, এখানেও এফআইআই কিন্তু এন্ট্রি নিয়েছে এবং এফআইআই ভেরি স্লোলি 2024 থেকে সেপ্টেম্বর থেকে 7.81 যেটা ছিল সেপ্টেম্বর 24-এ, সেটা এখন এসেছে 17.31, প্রায় 10%-এর ওপর কিনেছে, হিউজ লেভেলে কিনে নিয়েছে ওরা। এর ফলে 254% রিটার্ন দিয়ে দিয়েছে 2 বছরের মধ্যে। বোঝা যাচ্ছে এমটার কিন্তু নর্মালি চলছিল ফ্ল্যাট, এর আগেও আমরা দেখেছি কিন্তু খুব সিম্পল মুভটা করছিল, হঠাৎ করে জাম্প করে। একটা কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি, অ্যাপোলো মাইক্রো সিস্টেম, কিন্তু আমি আগে বলেছিলাম কোম্পানিটার কথা নিয়ে, শুধু এই কোম্পানি না, ভার্নোভানিকে নিয়ে বলেছিলাম, আমি এমটারকে নিয়ে বলেছিলাম, আমি এখনও যে কোম্পানি বলছি, ভবিষ্যতে আরও একটা কোম্পানির কথা বলছি, তারা সকলেই কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং ছিল বলে এখানে এন্ট্রি নিচ্ছে। তার মানে আসল ঘটনা ফান্ডামেন্টাল, অর্থাৎ ফান্ডামেন্টালটা আপনাকে কিন্তু ভালো করে জানতে হবে। আপনি ইচ্ছা করলে মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন এই চ্যানেলে, অজস্র ভালো ভালো ফান্ডামেন্টাল বিষয়কে নিয়ে কথা বলেছি, পি রেশিও, পিজি রেশিও, তারপরে হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, তারপরে এর সঙ্গে সঙ্গে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল ডেট টু ইকুইটি রেশিও, এইরকম অজস্র বিষয়কে নিয়ে কথা বলেছি, এনপিএ, গ্রস এনপিএ, নেট এনপিএ। তো এইগুলো খুব জরুরি জিনিস, মিনিমাম প্রিলিমিনারি একটা আইডিয়া দেওয়ার জন্য এটা কিন্তু খুব জরুরি। আমি ঠিক সেই কথাটাই বলতে চেয়েছি যে এইটা আমাদেরকে এই ধরনের সুবিধা দিচ্ছে। অ্যাপোলোর ক্ষেত্রে 0.19 যেটা ছিল নট 1, সেটা থেকে 3.64-এ নিয়ে এসছে, যার রেজাল্ট 270% জাম্প করেছে। আমি স্টারলাইট টেকনোলজি কথা বলেছিলাম কি 8.36 ছিল, সেটা 11.47 হয়েছে, 339% জাম্প করেছে। স্কাই গোল্ড বলে একটা খুব ইন্টারেস্টিং কোম্পানি রয়েছে, 0.25 ছিল, সেটা 1.20 হয়েছে, যার ফলে কিন্তু 304% আমাদের রিটার্ন দিয়ে দিয়েছে। এর মধ্যে ওয়াকহার্ড বলে একটা কোম্পানি রয়েছে, ওয়াকহার্ডের 6.69 যেটা ছিল, সেটা 7.08 হয়েছে, যার ফলে 225% রিটার্ন দিয়েছে। অ্যারোফ্লেক্স বলে একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানির ক্ষেত্রে মাত্র 1.13 ছিল, সেটা 1.49-এ নিয়ে এসছে ওরা, এবং যার ফলে 185% জাম্প করেছে। পারাস ডিফেন্স একটা সময় পুরো ফ্ল্যাট ছিল, কিছু ছিল না, হঠাৎ করে এফআইআর নজরে পড়লো, তারপরে তারা কেনা শুরু করলো এবং দেখা গেল 3.46 যেটা ছিল আগে, সেটা ডবলের কাছে চলে এলো 5.06-এ। তাহলে বুঝতে পারা যাচ্ছে আমরা এত 2 বছর ধরে যে চেতিয়ে চলেছে এফআইআর শেষ করে দিল, এফআইআর শেষ করেনি, এফআইআর আমাদেরকে দেখাচ্ছে সেল করছে, কিন্তু তারা কিন্তু অল্প বিস্তর এন্ট্রি করে 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 এত এন্ট্রি করেছে, দেখেই বুঝতে পারছো ডবল করে কিনে নিয়েছে। যেটা 3% সেটা 16%-এ নিয়ে গেছে, যেটা কিনা 8% ছিল 17%-এ চলে গেছে। মানে কি পরিমাণ কিনেছে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে এফআইআর বিক্রি করছে 5.5 লক্ষ কোটি টাকা সেল করে দিচ্ছে, কিন্তু তারা দেখা যাবে হয়তো ইন্টারনালি আস্তে আস্তে প্রায় 3-4 লক্ষ কোটি টাকা কিনেই ফেলেছে। তারা কোথা থেকে কোথায় যাচ্ছে, তারা লার্জ ক্যাপ থেকে পোটেনশিয়াল ক্ষমতা কম বলে সেখান থেকে খুব স্লোলি টাকাটাকে ঘুরিয়ে দিচ্ছে মিড এবং স্মল ক্যাপের দিকে। এবার আসছি সেকেন্ড পয়েন্টের দিকে, খুব ইন্টারেস্টিং জায়গায় যাব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মর্গান স্ট্যানলি খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছে। মর্গান স্ট্যানলি যে বক্তব্য রাখছে
সেটা বলবো। মর্গান স্ট্যানলি এই মুহূর্তে যে ইন্টারেস্টিং কথা নিয়ে বলছে এফআইআই যে সেল করছে মানে কিন্তু তারা সব জায়গায় সেল করছে না, তারা কিছু প্রায়োরিটি সেক্টরের দিকে নজর দিচ্ছে, সেইগুলোতে তারা কিন্তু বাই করছে আর সেল করছে এমন জায়গায় যেখান থেকে আগামী 10 বছরে কোনো গ্রোথ হওয়ার সম্ভাবনা নেই। এবার আসছে সেকেন্ড পয়েন্টের দিকে, সেটা মর্গান স্ট্যানলির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এরপরে বলবো। তার মাঝখানে নিপ্পন ইন্ডিয়ার এমডিও ও সিও যিনি রয়েছেন তার পুরো নাম হচ্ছে শৈলেশ রাজ ভান, আমরা তাকে রাজ বলেই বলবো, রাজ ভান বলে বলবো। রাজ ভান উনি যে খুব ইন্টারেস্টিং কথা বলেছে, উনি বলছে যে কেন এফআইআই সেল করছে বলে মনে হচ্ছে, আবার সেই এফআইআই কেন কিনছে। প্রথম ঘটনার দিকে ভারতের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, রিয়েল জিডিপি যেটা বলছি সেটা হচ্ছে আগামী 15 থেকে 30 বছরের মধ্যে 6 to 7% ঘোরাফেরা করবে, 6 থেকে 7-এর মধ্যে থাকছেই। আর যদি আমাদের নমিনাল জিডিপি দেখি সেটাও কিন্তু গ্রোথ যেটা 11% কম্পাউন্ডেড রেটে ঘোরাফেরা করবে, 11% নমিনাল জিডিপি। এইগুলো আলটিমেটলি এফআইআইদের নজরে পড়েছে এবং তারা বুঝতে পেরেছে যে এর মধ্যে কিছু না কিছু পজিটিভ ব্যাপার রয়েছে যেটা আগামী 15 থেকে 30 বছর আমাদেরকে একটা খুব পোক্ত জায়গায় তৈরি করে দেবে। তৃতীয় ব্যাপার, ভ্যালুয়েশন থেকে যদি দেখি, যেখানে আমাদের মার্কেট ছিল আগে অ্যারাউন্ড 20 থেকে 22 পিতে ট্রেড করছিল, সেটা কিন্তু 18তে পিতে চলে এসছে। এটা একটা ওদের কাছে ভ্যালুয়েশনটা একটা লুক্রেটিভ বলে মনে করে নিচ্ছে। আমি তৃতীয় জায়গায় যাব, সেটা হচ্ছে যে এদের কথা অনুযায়ী নিপ্পন ইন্ডিয়ার যিনি এমডি সিরোজ, উনি বলছেন আগামী 1 বছর এই পরিস্থিতি থেকে যাবে, ফলে অ্যাকুমুলেশনের কথা উনি বলেছেন। উনি বলছেন অল্প বিস্তর কিনে যাও, তাড়াহুড়ো নয়, অল্প অল্প কিনে যাও, এবং এটা আগামী 3 থেকে 5 বছরে আমাদেরকে একটা বড় লাভ দেখিয়ে দেবে। এটা কিন্তু ওনার বক্তব্য রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে ভালো স্টকগুলোকে সংগ্রহ করার চেষ্টা করো। এই যে আবারও বলছি, ভালো স্টক শব্দটা ছোট্ট, কিন্তু এর প্যারামিটার অনেক 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 বিষয় রয়েছে। কেন এই কথাটা বলছি, ভালো স্টকের মধ্যে যে স্টকের কথা বলছি, যে স্টক ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা, যে স্টক বিগত 5 বছর ধরে আমাদের প্রফিট অ্যান্ড লস এখন ভালো দেখিয়ে যাচ্ছে, যে স্টকের ক্যাশ ফ্লোতে প্রফিট অপারেশনটা একটা কনসিস্টেন্সি রয়েছে, এইগুলো কিন্তু জানতে গেলে ইচ্ছা করলে অবশ্যই ফান্ডামেন্টাল দেখতে পারেন। তার মধ্যে আমি কিন্তু ডিটেলসগুলো বলেছি, ক্যাশ ফ্লো অ্যানালিসিস করেছি, যেখানে আপনাকে প্রফিটটা কিন্তু কোনো কোম্পানি অনেক বেশি করে বাড়িয়ে টাড়িয়ে দেখাতে পারে, ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারে, ইভেন সেলস গ্রোথ বেশি দেখিয়ে প্রফিটটার মধ্যে কিছু কায়দা করতে পারে, ঋণ নিয়ে সেটাকে প্রফিটে ঢুকিয়ে দিতে পারে, এইসব করতে পারে। কিন্তু যেটা পারে না সেটা হচ্ছে রিয়েল ক্যাশ। আপনার পকেটে যে টাকাটা রয়েছে সেটা মিথ্যা কথা বলবে না। ঠিক সেই পরিমাণ ক্যাশটাকে নিয়ে যদি আমরা এগোতে থাকি ক্যাশ ফ্লোকে পুরো টার্গেট করে, তাহলে পর কিন্তু ম্যাক্সিমাম কোম্পানিকে ট্র্যাক করতে পারবো। আমি বলছি না 100% কোম্পানি ট্র্যাক, সেখানে সেকেন্ড ফর্মুলা ইউজ করব, সেটা পরে বলবো অন্য সময়। কিন্তু এখন ক্যাশ ফ্লো হচ্ছে নর্মাল, দারুণভাবে কাজ করছে। এবার আমি চলে আসছি পরের কথাতে, মর্গান স্ট্যানলির কথা বলার শেষে পরে কিন্তু ব্যাংক অফ আমেরিকা তাদের যে ব্রোকিং হাউস বেশ কিছু ইন্টারেস্টিং ফিউচার প্রজেকশন করেছে, সেটা তারপরে বলবো। এবার মর্গান স্ট্যানলির কথা বলি। মর্গান স্ট্যানলি যে কথাটা বলছে, উনি বলছে কোন কোন সেক্টর এফআইআই পছন্দ করছে, খুব গুরুত্বপূর্ণ। ওখানে উনি বলছেন যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ব্যাংক এবং এনবিএফসির কথা বলেছে। সেকেন্ড কথা বলেছে ওনারা কনজিউমার ডিসক্রিশনারি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বলবো একটা বড় অপরচুনিটি আসছে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। এফআইআই কিন্তু ভেরি স্লোলি সেখানে এন্ট্রি করে যাচ্ছে। থার্ড ওয়ান, ইন্ডাস্ট্রিয়াল যে প্রজেক্টগুলো কাজ চলছে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্মগুলো, সেগুলো এফআইআই কিন্তু খুব পছন্দ করছে, যেটা আমরা রিফ্লেকশন দেখব, এর প্রতিফলন দেখব আগামী বছরের মধ্যে, 1 বছরের মধ্যে রিফ্লেকশনটা দেখতে পারবে। 4 নাম্বার, ওরা যে আমি বলবো শব্দটা পোটেনশিয়াল ডার্ক হর্স বলতে ওরা কিন্তু আইটি কোম্পানিকে বলছে, যে কোনো আইটি না, যে আইটি কোম্পানিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে কাজ করছে, সেই ধরনের কিছু আইটি সার্ভিসকে উনি টার্গেট করেছে যে এগুলো আমাদের ডার্ক হর্স, মানে আনলিমিটেড রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, আনলিমিটেড রিটার্ন। তো এটা বলেছে। এবার আসছি সেকেন্ড পয়েন্ট, বিওএফএ অর্থাৎ ব্যাংক অফ আমেরিকা, তাদের যে ব্রোকিং হাউস, তারা বেশ কটা থিমকে বলেছে, 3টে থিমকে ওরা টার্গেট করেছে। প্রথম থিমের কথা বলছে ভ্যালুয়েশন প্লে। এই ভ্যালুয়েশন প্লে নিয়ে ওরা বলছে এমন সব কোম্পানি যেরকম লার্জ প্রাইভেট ব্যাংক যেরকম রয়েছে, কিংবা
পিএসইউ ব্যাংক যেটা রয়েছে সেগুলোকে আমরা বলছি ভ্যালুয়েশন প্লে। এরা কিন্তু খুব সুন্দর লুক্রেটিভ জায়গায় রয়েছে। ব্যাংক তো যাকে বলবো মেরুদণ্ড সারা দেশের, সুতরাং ব্যাংকিং সেক্টর আজ হোক কাল হোক 2 বছর বাদে হোক 5 বছর পরে হোক উঠবেই, এটার মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই। সুতরাং এখানে আমরা বলছি এটাকে ভ্যালুয়েশন প্লে। সেকেন্ড বলছি গ্রোথ প্লে। গ্রোথ প্লে কথার অর্থ হচ্ছে যেগুলো বহুগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে। জুয়েলারি সেক্টরের কথা টার্গেট করেছে বিওএফএ, কারণ বড় এফআইআই যারা রয়েছেন তারা এই দিকে নজর রয়েছে। সেকেন্ড ওয়ান রয়েছে ট্রাভেল এবং ট্যুরিজমের ব্যাপারে, সেখানে একটা ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তৃতীয় রয়েছে সেটা হচ্ছে কুইক কমার্স। কুইক কমার্সকে কিন্তু ভবিষ্যৎ আসছে যেখানে কিন্তু এই ধরনের কোম্পানিগুলোর কিন্তু খুব টার্গেট বাড়বে এই ধরনের কাজগুলো করার। আর লাস্ট এর পরবর্তীকালে ওরা এআইডিসি প্লে, তার তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে এআইডিসি প্লে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টারের ব্যাপারে। এখানে ওরা যে সব এআই সব কিছুকে নয়, কেবলস রিলেটেড যে সেক্টরটা, ওয়্যার রিলেটেড যে সেক্টরটা রয়েছে, ট্রান্সফরমার রিলেটেড যে সেক্টরটা রয়েছে, জেনারেটর সেট রিলেটেড যেগুলো রয়েছে, এছাড়া কপার এবং অ্যালুমিনিয়াম এইগুলোর উপরে ওরা কিন্তু বিশেষভাবে জোর দিচ্ছে এফআইআই, ফলে এইগুলো ভবিষ্যতে দেখতে পাবে। এবার আসছি ফাইনাল জায়গাতে, পলিসি ব্যাপারে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে থিম, সেখানে নিয়ে একটু শর্টে বলতে চাইছি। মর্গান স্ট্যানলি আগামী কয়েক বছরের মধ্যে কয়েকটা কথা উনি বলেছেন, সেটা ফাইনালাইজ করে আজকের মতো ভিডিও শেষ করব। সেখানে ওনারা বলেছেন ডিফেন্স সেক্টরের কথা, ডিফেন্স আগামী দিনে একটা বেট লাগাতে পারে। সেকেন্ড ওয়ান সেমিকন্ডাক্টর ইন্ডিয়ান, সেখানে একটা কাজ লাগছে। ডেটা সেন্টারকে ওরা টার্গেট রাখছে। ফোর্থ ওয়ান রয়েছে এনার্জিকে আমরা বলি এনার্জি সিকিউরিটি বা এনার্জি সিমুলেশন, সেই রিলেটেড ব্যাপার রয়েছে। ইলেকট্রিফিকেশনের কাজকর্মগুলো যেখানে হচ্ছে সেই ব্যাপারে, মানে পাওয়ার রিলেটেড ব্যাপারগুলো। আর লাস্ট ওয়ান শিপ বিল্ডিং। এই কটা সেক্টরকে কিন্তু এফআইআই একটা বড় চিন্তা করে রেখেছে, আগামী 1 বছর ধরে একটু একটু করে পেনিট্রেট করবে ওরা, ঢুকবে ওরা। আজকে ভিডিওটি শেষ করতে চলেছি শেষ কয়েকটা কথা বলে। প্রথম হচ্ছে, আমরা যারা ভাবছিলাম এফআইআই এক্সিট করে যাচ্ছে চিরতরে ইন্ডিয়াকে, আবার ভ্যালুয়েশন কমলে তবেই ঢুকবে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত। এফআইআই ওয়েট করছিল মার্কেটটা পড়ার, কিন্তু মার্কেট পড়লো না। সে দেখে বিগত 1 বছর ধরে সেপ্টেম্বর 2024 থেকে মোটামুটি ওরা আবার এন্ট্রি নেওয়া শুরু করে নিয়েছে, এবং সেখানে ওরা কখনোই দাম দেখছে না, ওরা দেখছে ভ্যালুয়েশন দেখছে না, তার থেকে বেশি ওরা লক্ষ্য করছে গ্রোথ কোথায় কোথায় রয়েছে। গ্রোথ সেক্টরগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি, সেই সব সেক্টরগুলোর মধ্যে এফআইআর নজর ভীষণভাবে রয়েছে। তাহলে এফআইআই মার্কেটে এন্ট্রি নিচ্ছে কিন্তু অজ্ঞাতসারে, যেগুলো আমাদের নজরেই আসছে না। তাহলে ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এফআইআই কিনছে বলে আমি কিনবো তা নয়, এখন কিছু ভালো নিউজ দিচ্ছে বলে আমি কিনবো তা নয়, মার্কেট দুর্দান্ত করছে বলে কিনবো তা নয়। আমার কনসেন্ট্রেশন থাকবে শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায়, আর সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এফআইআই যে চিন্তাভাবনা করে রাখছে, আমিও কিন্তু সেই প্যারালাল চিন্তাভাবনা করে সেই কোম্পানিগুলোর কথা বলছি। অর্থাৎ আমার চিন্তাভাবনা এবং এফআইআই চিন্তাভাবনা কম বেশি একটা জায়গায় ম্যাচ হচ্ছে। যদি সেটা কনফার্ম থাকে, তাহলে এফআইআই যে রিটার্ন নিয়ে বেরোবে মার্কেট থেকে, আমিও সেই টার্গেট রাখবো, সেই রিটার্ন নিয়ে আমিও মার্কেট থেকে বেরোবো। তো আমাদের সকলেরই টার্গেট থাকবে, নিজে করতে হবে। আমি প্রতিদিন হয়তো একটা করে কোম্পানিকে বলবো, অজস্র কোম্পানি বাকি থেকে যাবে, সেগুলো কে বুঝবে? নিজেকে বুঝে নিতে হবে, নিজেকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, একটা জায়গায় স্বাবলম্বী হয়ে উঠতে হবে। আপনি যে স্ট্রিমেরই হোক, আপনি টিচার হতে হোক, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই হোক না হন না কেন, সেটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে একটু বুঝে নেওয়া, জাস্ট 10 মিনিটের জন্য একটু দেখে নেওয়া, সারাদিনের মধ্যে 10 মিনিট শুধু মার্কেটে কিছু স্টককে স্ক্যান করলাম, নো, বরঞ্চ এটা জানার উৎসাহ তৈরি করুন ভেতরে যে আচ্ছা পি দেখি কী করে বুঝছি, পি মানেটা কি, আর্নিংস বাড়ার সঙ্গে প্রাইসের সম্পর্কটা কি। শুধু কি পি দেখে একটা কোম্পানিকে ডিসাইড করে যে কোম্পানিটা ভালো? কেন গ্রোথ আর পি দুটো থেকেও ইজ নট সাফিসিয়েন্ট টু গিভ ইউ এ কনক্লুশন। অর্থাৎ তুমি কখনো এর কনক্লুশন আসতে পারো না শুধু পি এবং পিজি দেখে। তাহলে তৃতীয় কোন বিষয় রয়েছে? ঋণের পরিমাণ। শুধু ঋণের পরিমাণ দেখবো কেন? আমাকে দেখতে হবে কি প্রোমোটার হোল্ডিং কেমন কনফিডেন্স দিচ্ছে। শুধু প্রোমোটার কেন, এফআইআই কেমন রয়েছে সেটা একটু দেখতে হবে। শুধু এফআইআই কেন, তার সঙ্গে সঙ্গে আমাকে নজর রাখতে হবে কোম্পানিটা কীভাবে এগোচ্ছে। অ্যানুয়াল রিপোর্টে প্রতি বছর ওরা একটা রিপোর্ট প্রকাশ করে, সেখানে লেখা থাকে আমরা গ্রোথ অমুক করবো তমুক করবো, এইভাবে এগোচ্ছি। ডিমান্ড সত্যি সেটা হচ্ছে কি না গুগলে সার্চ করে দেখা। ম্যানেজমেন্টের ভিতরে কোনো প্রবলেম আছে কি না, ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা কিছু করছে কি না, তারা গ্রোথ গাইডেন্সের মধ্যে কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে কি না, ডিভিডেন্ড কন্টিনিউ বিগত 5 বছর ধরে দিচ্ছে কি না, ক্যাশ ফ্লো সিস্টেম যেটা রয়েছে প্রফিট ফ্রম অপারেশন ঠিকঠাক মতো আসছে কি না, ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কী ধরনের ইনভেস্টিং অ্যাক্টিভিটি করছে, অ্যাসেট লেভেলে
কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, রিসিভেবলসের মধ্যে কোনো চেঞ্জেস আসছে কিনা, ডেটার্স ডে কম বেশি হচ্ছে কিনা, পেয়েবল পরিমাণ নেগেটিভ আসছে কিনা, যদি নেগেটিভ আসে এটা কটা কোয়ার্টার ধরে নেগেটিভিটি আসছে। যদি পেয়েবল ঠিকঠাক থাকে, রিসিভেবলস ঠিকঠাক থাকে, তখন আমরা ইনার পার্টে যাব, অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে গিয়ে আমরা দেখব লাইবিলিটি বাড়ছে কিনা, যদি লাইবিলিটি বাড়ে রিজার্ভসে তার ইম্প্যাক্ট পড়ছে কিনা। যদি ডিভিডেন্ড কন্টিনিউ দিয়ে যায় তার মানে রিজার্ভসের পার্সেন্টেজ ঠিকঠাক রয়েছে। রিজার্ভ যদি ঠিকঠাক থাকে তাহলে আমার ডেটার্স ডে ঠিকঠাক থাকবে। ডেটার্স ডে যদি ঠিকঠাক থাকে তাহলে আমার আলটিমেটলি অপারেশন প্রফিট ঠিকঠাক থাকছে এবং অপারেটিং প্রফিট মার্জিন 15 থেকে 17% মোটামুটি আমাকে দিচ্ছে কিনা। যদি কম দেয় সেখানে প্রফিট অপারেশনটা, সেখানে কোনো বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে কিনা। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বাড়ে তাহলে কিন্তু মনে রাখতে হবে এই ব্যাপারগুলো, এগুলো প্রচুর রয়েছে, বলতে গেলে সারা দিন চলে যাবে। এখন সেটা না হয় কিছুটা জানার চেষ্টা করুন, অল্প বিস্তর, তাহলেও চলবে।